Assalamu alaikum, everyone. Jane Eyre, the name of a classic novel that gained much popularity in the era of Victorian age. Basically, as you can see on the screen, in the time of 1847. It was much renowned for its unique plot and also for the uncommon tradition that Charlotte Bronte had drawn in her novel. Because of an uncommon genre that Charlotte Bronte has brought in her novel, it gained much popularity and it almost showed the style of feminism, the norms of social barriers, and the contemporary culture that lasted in the time of Victorian age. As we know that Victorian age gave England so many economic and traditional benefits, but actually it took away some of the social and personal happiness that actually the people of that era missed. মানে কি বললাম এতক্ষণ মানেটা হচ্ছে জেন এর এমন একটা উপন্যাসের নাম যেটা 19 শতক দ্যাট মিনস ভিক্টোরিয়ান এজের দিকে খুব পপুলার একটা উপন্যাস ছিল যেটা নাম কামিয়েছে মানে যেটা পপুলার হয়েছে এটার আনকমন একটা মানে এটার কি বলবো আনকমনের বাংলা কি আমি তো বাংলা খারাপ আনকমনের বাংলা জানি কি অপ্রতুল মানে যেটা কমন না এমন একটা স্টাইল ছিল এই উপন্যাসটার মধ্যে আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে ভিক্টোরিয়ান এজে যে উপন্যাসগুলো পপুলার হয়েছিল সেগুলো পপুলার হয়েছিল কিন্তু মূলত ওই সময়কার যে সমাজ ব্যবস্থা যে রীতিনীতি যে ধর্মীয় অনুশাসন এগুলা তুলে ধরার জন্যই কিন্তু এই উপন্যাসগুলো ফেমাস হয়েছিল অ্যাজ আই হ্যাভ অলরেডি মেনশন দ্যাট আই উইল নট লিঙ্গার আমি এটাকে টেনে হিসেবে লম্বা করব না জাস্ট অ্যাজ আই described the stories of Pride and Prejudice and The Tale of Two Cities ওগুলাকে আমি অনেক লম্বা করেছিলাম কিন্তু এটার গল্পটাকে আমি এত বেশি লম্বা করব না কারণ এটার গল্পটার মধ্যে আসলে ওরকম আহামরি কোনো কাহিনী নেই কিন্তু এটার গল্পটার মধ্যে মাত্র একটু আগে যেটা বললাম যে একটা ইউনিক একটা স্টাইল আছে যেটার উপর বেসিক্যালি তোমাদের কোয়েশ্চেন গুলো আসে গল্পটা কিন্তু খুবই সহজ এবং খুব সাদামাটা একটা গল্প the story is not like the story of the Tale of Two Cities, as we have seen that there are so many twists, so many turn takings, so many mysteries. I'm talking about the story of The Tale of Two Cities and Pride and Prejudice. Pride and Prejudice আর Tale of Two Cities এর মধ্যে আমরা দেখেছি যে কাহিনীর মধ্যে অনেক মোড় আছে, কাহিনীর মধ্যে অনেক পেচ আছে। কিন্তু এই যে স্টোরিটা এই যে জেন এয়ার এটাকে অনেকে বলে জেন আয়ারে অথবা জেন আয়ার বাট দ্য অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন ইজ জেন এয়ার জেন এয়ার তো জেন এয়ারের স্টোরিটার মধ্যে কিন্তু ওরকম কোনো টুইস্ট বা ওরকম কিন্তু কোনো টার্ন বা ওরকম কোনো ক্লাইম্যাক্স এই ধরনের কিন্তু কোনো কিছুই নেই কিন্তু এই উপন্যাসটার আসল জিনিসটা লুকিয়ে আছে এটা ক্রিটিক্যাল অ্যানালিসিসের মধ্যে সো লেটস সি হোয়াট আন্ডারলাইজ ইন দ্য স্টোরি অফ জেন এয়ার Let me first show you the picture of this woman. Take a look. This is Jane Eyre. দেখতে কেমন guys? ওয়াও স্যার পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে তো ছবি আমি নিচে নামিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে কাহিনীটা বলবো কাহিনীর সাথে সাথে আমি ক্রিটিক্যাল অ্যানালিসিসটাও চালিয়ে যাব এবং মজার বিষয় হচ্ছে জেন এর কাহিনীটা it is actually a what can I say a simple reflection of the personal life of Charlotte Bronte শার্লট ব্রন্টের পার্সোনাল লাইফেরই একটা সিম্পল রিফ্লেকশন হচ্ছে জেন এয়ার মজার ব্যাপার কি জানো যে আমরা যখন প্রাইড অ্যান্ড প্রেজুডিস পড়েছিলাম জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মধ্যে যে ক্যারেক্টারটা এই যে এলিজাবেথ সেটাও কিন্তু জেন অস্টেনেরই কিছুটা পার্সোনাল লাইফের একটা রিফ্লেকশন ছিল এম আই রাইট জেন এয়ারের মধ্যেও সেম জিনিসটা আমরা দেখবো যে শার্লট ব্রন্টের তার পার্সোনাল লাইফটাকে উনি কিভাবে তুলে ধরেছেন শার্লট ব্রন্টে উনি কিন্তু এর আগেও আরেকটা উপন্যাস লিখেছিলেন দ্য প্রফেসর
কিন্তু ওটা তেমন একটা বেশি পপুলার হয়নি। তারপরে উনি যখন তার নিজের লাইফটাকে রিফ্লেক্ট করে এই উপন্যাসটা লিখলেন, এই এক উপন্যাসে ওভার দ্য বাউন্ডারি, একেবারে ছক্কা, এক বলে ছক্কা। ঠিক আছে? So first of all, let me just tell you what is the major theme of this novel. Major theme equals to personal independence, feminism, যেটা আমি দুই চোখে দেখতে পারি না, আর আরেকটা হচ্ছে social criticism or barriers. জেন এয়ারের আসল থিমটা হচ্ছে যে একটা মেয়ে তার জীবনে কত রকমের বাধা বা কত রকমের সে বিপত্তি বা কত রকমের ঝামেলার ভিতর দিয়ে তাকে যেতে হয় এবং সে এগুলোকে কিভাবে রিকভার করতে পারে। যদিও এটা as a Muslim, I don't believe, because Islam has given, I believe, and this is the truth, that Islam has given the highest honor to the women. কিন্তু এই যে খ্রিস্টানরা, ওদেরকে একটা গালি দিতে চাইতেছিলাম কিন্তু যেহেতু ক্লাস গালি দিতে পারতেছি না, এরা এই ধরনের জিনিস মাথার মধ্যে ঢুকায়া আসলে আমরা যারা এশিয়ান, মানে আমরা যারা এই যে দক্ষিণ এশীয় আমাদের যে কালচারগুলো, এই কালচারগুলোকে নষ্ট করছে এই ধরনের উপন্যাস লেখে। সরি টু সে, তোমাদেরকে উপন্যাস পড়ানোর আগে উপন্যাসের বদনাম করতেছি। কেন বদনাম করতেছি এই ক্লাসের লাস্টে তোমরা বুঝতে পারবা। ওরা না সবকিছুর মধ্যে মেয়েদেরকে একেবারে চড়াই উতরাইয়ের মধ্যে পাঠায় দেয় এবং ওরা আসলে মেয়েদেরকে ছেলে বানায় এবং ছেলেদেরকে মেয়ে বানায়। তোমাদের যদি একটু মনে থাকে, এলিজাবেথ, আই এম টকিং অ্যাবাউট প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এলিজাবেথ কিন্তু ছিল ওই কাহিনীর হিরো, রাইট? এবং এলিজাবেথকে কিন্তু ওখানে জেন অস্টিন এমন ভাবে তুলে ধরছে যে সেই সবকিছু কন্ট্রোল করে। Even if you remember the story of William Shakespeare, as you like it, Rosalind, she was the controller of the whole plot. এই জিনিসগুলাই সবচেয়ে বেশি খারাপ লাগে। কিন্তু মজার বিষয় কি জানো, একটা কথা আছে না, যত কিছুই হোক দিন শেষে সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। লাস্টের দিকে কিন্তু এরা যতই মেয়েদেরকে মাথার উপর উঠাক, লাস্টের দিকে কিন্তু এসে শেষ পর্যন্ত মেয়ে হিরোর কাছেই কিন্তু সারেন্ডার করে। এই জিনিসটাকে কিন্তু ওরা অ্যাভয়েড করতে পারে নাই, নিদার ইন অ্যাজ ইউ লাইক ইট নর ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এবং আজকের উপন্যাসেও দেখবা যে প্রথম যে মানে জেন এয়ার, এই যে এই নাটক সরি উপন্যাসের যে মেইন ক্যারেক্টার প্রোটাগনিস্ট, এর অনেক হিরোইজম, মানে যদিও সে মেয়ে কিন্তু তার অনেক হিরোইজম দেখানো হয়েছে। কিন্তু লাস্ট পর্যন্ত একটা মেয়ের, একটা নারীর সবচেয়ে যে সুন্দর জিনিসটা, সে একজন পুরুষের ওয়াইফ হবে, ওইখানে এসে কিন্তু শেষ পর্যন্ত নৌকা তীরে ভিড়েছে। আচ্ছা যাক, ব্যাপারটা হচ্ছে এরকম যে জেন এয়ার একটা অরফান, an orphan brought up in Gateshead Hall under the guardianship of her aunt, Mrs. Reed. আমি কাহিনী খুব সংক্ষেপে বলছি। মিসেস রিড একজন ভদ্র মহিলা, একজন বড়লোক মহিলা, কিন্তু খুব ক্রুয়েল, খুব আনজাস্টিস ওমেন, মানে সে খুব অবিচার করত, যেটা বাংলা সিনেমার আমরা অনেক সময় দেখেছি যে ছোট ছেলে মেয়েরা বাপ মা না থাকলে অন্য কারো গার্জিয়ানশিপে বড় হয়। জেন এয়ারের কাহিনীটাও এরকম, আমি উপন্যাসের কাহিনীটা বলতেছি। তো জেন এয়ার তার আন্টির কাছে বড় হয় এবং যে বাড়িতে বড় হয়েছিল বাড়িটার নাম হচ্ছে এটা। তোমাদেরকে আমি এখন কাহিনী বলতে বলতে ক্যারেক্টারের নাম এবং কয়েকটা জায়গার নাম বলবো, এগুলো একেবারে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবা। জেন এয়ার তার ছোটবেলা কাটিয়েছে কোন বাড়িতে? এই যে এটা, গেটসহেড হল। আর তার গার্জিয়ান কে ছিল? মিসেস রিড। এখানে মিসেস রিডের একটা ছেলে ছিল যার নাম হচ্ছে জন রিড, এ ড্রাঙ্কেন ইয়াং বয়, মট্টত খায় টাল থাকতো, ঠিক আছে? আর এই বাড়িতে একজন ভৃত্য, একজন সার্ভেন্ট ছিল যার নাম হচ্ছে বেসি। ভুলেও কিন্তু বলল না ফুটবলার মেসি, মেসি না কিন্তু, এ হচ্ছে বেসি। ওকে? তো জেন এয়ার যখন ছোট ছিল তখন তার আন্ট, মানে তার এই আন্টির অত্যাচারে বা তার এই আন্টির রূঢ় ব্যবহারে তার খুব প্রায় সময় মন খারাপ থাকতো, কিন্তু তাকে সঙ্গ দিত এই যে বেসি, যে সার্ভেন্টটা। এক সময় কি হয়, এই যে জেন
এ কিন্তু আবার খুব জেদি এবং খুব মানে এটাকে কি বলবো সেলফ কনসিয়াস চাইল্ড ছিল। মানে নিজের আত্মমর্যাদা, নিজের ইগো, নিজের প্রেস্টিজ সম্বন্ধে কিন্তু সে খুব সচেতন থাকতো। তো জেনকে প্রায় সময় এই যে তার যে কাজিন জন, জন রিড, এই মিসেস রিডের যে ছেলে, এ না প্রায় সময় ভেঙ্গাইতো, যেটাকে আমরা ইংলিশে বলি বুলি, বুলি করতো। তো একবার জন রিডের সাথে জেনের একটু কনফ্লিক্ট লাগে এবং এটার জন্য এই জেনের আন্ট জেনকে একটা শাস্তি দেয়। সেটা হচ্ছে জেনকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়, যে রুমটাকে এই উপন্যাসের মধ্যে নাম দেওয়া হয়েছে দ্য রেড রুম। এটার উপর তোমাদের একটা কোয়েশ্চেন আছে যেটা আমি পরে বলবো। রেড রুম, এই রেড রুমের মধ্যে জেন এয়ারের আঙ্কেল, মানে এই মহিলা যার কাছে জেন এয়ার বড় হয়েছে, এর হাজবেন্ড মিস্টার রিড, সে এই রুমেই মারা গিয়েছিল। তো এখানে আবার মানে উপন্যাসের এই অংশটাতে যেখানে রেড রুমের বর্ণনা করা হয়েছে, এখানে আবার একটু দেখাইছে যে জেন এয়ার রাতের বেলায় রুমের মধ্যে তার আঙ্কেলের ভূত ঘোস্ট দেখতে পায়, জেন এয়ার ভয় পায়, সে চিৎকার করে অজ্ঞান টজ্ঞান হয়ে যায়। আমি কাহিনী খুব সংক্ষেপে বলতেছি। তো তারপরে আবার তাকে রুম থেকে উদ্ধার করে ওই সার্ভেন্টটা বেসি, এবং পরে এখানে আরেকটা লোকের উল্লেখ পাওয়া যায়। গাইস আমি একটু নাকটা পরিষ্কার করে নিই, সরি। আরেকটা লোকের উল্লেখ পাওয়া যায়, যে লোকটা এই বেসির মতোই জেনের প্রতি একটু সদয় ছিল, এবং এই লোকটার নাম হচ্ছে মিস্টার লয়েড। And this person, Mr. Lloyd, he suggests Mrs. Reed that Jane must go to a boarding school. The name of that school is Low Head স্যার মিস্টার School. লয়েড কি ডাক্তার ছিল? তো লোউড স্কুল, আমি ভুলে লো হেড বলে ফেলছি। লোউড স্কুলের মধ্যে মানে জেইনকে পাঠানো হয়, এটা একটা বোর্ডিং স্কুল ছিল, এবং এটার মানে যে হেডমাস্টার ছিল তার নাম ছিল ব্রকলহার্স্ট, মিস্টার ব্রকলহার্স্ট। এই স্কুলটা ছিল মূলত একটা মিশনারি স্কুল। হ্যাঁ, তো এই স্কুলের মধ্যে জেইন গিয়ে দেখলো যে এই যে হেডমাস্টারটা, এও আরেক চিজ। মানে মানে পোলাপানদের একটু কড়া শাসন করে, পোলাপানদের অযথা মারধর করতো, এবং তার চেয়েও বড় কথা, এ ছিল একটা চিট, এ ছিল একটা মানে ধোঁকাবাজ। সে কি করতো, স্কুলের এই যে মানে এই স্কুলটা তো বোর্ডিং স্কুল ছিল, তো আর তার উপর ছিল খ্রিশ্চান মিশনারি স্কুল। এই স্কুলের বাচ্চাদের দারিদ্র দৈন্যতা দেখিয়ে সে ফান্ড কালেক্ট করতো, আলটিমেটলি যে ফান্ডটা এই ব্রোকলহার্স্ট বেটা নিজের ফ্যামিলির পিছনে খরচা করতো। সো হি ওয়াজ অ্যাকচুয়ালি এ চিট, অর হি ওয়াজ অ্যাকচুয়ালি এ লাইক কি বলবো, লাইক হি ওয়াজ অ্যাকচুয়ালি করাপ্টেড। তো এই স্কুলে গিয়ে জেন, সে তো ছোটবেলায় কাটাইছে মিসেস রিডের অত্যাচারে, স্কুলে আসলো, এখানেও আবার মিস্টার ব্রোকলহার্স্টের অত্যাচার, কিন্তু এখানে আসে আবার তার ছোটবেলায় যেরকম সে কিছুটা সহায় পেয়েছিল ওই সার্ভেন্ট বেসি আর মিস্টার লয়েডের কাছ থেকে, এই স্কুলে এসে আবার সে কিছুটা সাপোর্ট পায়, তার একটা বান্ধবী হয় হেলেন বার্নস, এবং এই স্কুলে আরেকটা মহিলা ছিল যার নাম ছিল মিসেস টেম্পল। এরা আবার জেইনকে মেন্টালি সাপোর্ট দেয়, এবং জেইনকে মানে ক্রিশ্চিয়ানিটির যে আসল নর্ম, মানে খ্রিস্টান ধর্মের যে আসল আদর্শ, এগুলো সম্বন্ধে দীক্ষিত করে। এবং সবচেয়ে মজার কথা হলো যে জেন খুব বেশি প্রভাবিত হয় তার যে নতুন বান্ধবীটা হয়েছিল হেলেন বার্নস, যে কিনা জেনকে শিখিয়েছিল যে কিভাবে নিজেকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে, লাইক ইন দ্য হার্ড সিচুয়েশনস অফ লাইফ, হাউ টু ট্যাকল ওয়ানসেলফ, কিভাবে নিজেকে ট্যাকল করা যায়, এটা জেন শিখেছিল এই তার বান্ধবী হেলেন বার্নস এর কাছে। আমি উপন্যাসের কাহিনী বলতেছি। তো একটা সময় এই স্কুলের মধ্যে একটা এপিডেমিক, মানে একটা ওই যে কি বলে ছোঁয়াচে রোগ ছড়িয়ে যায়, যেটাকে বলা হয় টাইফাস। এবং টাইফাসের মধ্যে জেইন তার এই সবচেয়ে কাছের বান্ধবী হেলেন বার্নস তাকে হারায়। ওকে, তো হারানোর পর জেইন অনেকটা মানে হয়ে যায়, মনমরা হয়ে যায়, এবং একটা সময়
এই টাইফাসের কারণে যখন স্কুলের অনেকটা ক্ষয়ক্ষতি হয়, তো তখন এই যে ব্রকলহার্স্ট, সে এই স্কুল থেকে চলে যায় এবং এই স্কুলের দায় দায়িত্ব নেয় অন্যান্য আরো কয়েকজন লোকজন। আবার বেশ কয়েকদিন পরে যে মিসেস টেম্পল, সেও এই স্কুল থেকে চলে যায়। তো এমন সময় যখন জেন এয়ার, সে অনেকটাই লাইক শি বিকামস thinking like she does not have any support, or she feels like যে সে আসলে মানে তার আসল সাপোর্টটা হারিয়ে ফেলছে। So she did not know actually what to do, or she did not know actually where to go. তো সে তখন ডিসিশন নেয় যে সে এই স্কুলেই তার প্রফেশনটা মানে তার ক্যারিয়ারটা স্টার্ট করবে। সে কিন্তু এই যে লোউড যে স্কুলটা, এই স্কুলটার মধ্যে সে ছিল টোটাল 8 বছর, 8 ইয়ার্স। 8 বছরের মধ্যে 6 ইয়ার্স, 6 বছর ছিল স্টুডেন্ট হিসেবে, 6 ইয়ার্স অ্যাজ এ স্টুডেন্ট, এবং 2 বছর সে এই একই স্কুলে আবার টিচিং প্রফেশনে নিয়োজিত হয়, 2 ইয়ার্স অ্যাজ এ টিচার। বাট এখানেও তার কাছে অনেকটা মানে আনফেভারেবল সিচুয়েশন, মানে প্রতিকূল অবস্থা তার কাছে বিরাজ করে, এবং সে এই স্কুল থেকে বের হয়ে তার ক্যারিয়ারের নতুন একটা মোড়, এ নিউ টার্ন ইন হার ক্যারিয়ার, শি টেকস আপ অ্যাজ শি জয়েন্স অ্যাজ এ গভর্নেস ইন দ্য ম্যানর হাউস অফ থর্নফিল্ড। আচ্ছা, ম্যানর এই শব্দটা তোমরা অনেক জায়গায় হয়তো বা খেয়াল করেছো। ম্যানর মানে হচ্ছে জমিদার বাড়ি। মানে ওই যে বিভিন্ন বড় বড় জমিদারি এলাকা থাকে না, অমুক জমিদার বাড়ি তমুক জমিদার বাড়ি, যেমন ওই যে আমাদের ঢাকায়, পুরান ঢাকায় নবাব বাড়ি আছে একটা, তারপরে যে গাজীপুরে ওই যে কালিয়াকৈরে ওই যে কি একটা জমিদার বাড়ি ছিল। মানে এক একটা জমিদার বাড়ি থাকে না, যে জমিদার বাড়ির আন্ডারে বিশাল একটা জমিদারি এলাকা থাকে। তো জমিদারি এলাকাটাকে বলা হয় এস্টেট। আর এই যে যে জমিদার বাড়িটা, ওই জমিদার বাড়িটাকে বলা হয় ম্যানর হাউস অথবা ম্যানর। তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মধ্যে এরকম একটা জমিদার বাড়ির নাম উল্লেখ আছে, বলো তো এটা কি? এনিওয়ান? প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মধ্যে জমিদার বাড়ির একটা নাম উল্লেখ আছে? হ্যাঁ হ্যাঁ, কারো মনে নেই? না স্যার, মনে পড়তেছে না। নেদারফিল্ড পার্ক। ম্যানারফিল্ড পার্ক। নেদারফিল্ড পার্ক, ম্যানারফিল্ড, নেদারফিল্ড পার্ক। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো জেন আয়ার ওই লোউড স্কুল থেকে সে চলে আসে কোথায়? এই যে তার জীবনের থার্ড স্টেজ, যেটা যেটা হচ্ছে থর্নফিল্ড হাউস বা ম্যানর হাউস, এই জমিদার বাড়িতে। তো এইখানে সে দায়িত্ব নেয় গভর্নেস, মানে যেটাকে আমরা খাস বাংলায় কি জানি বলি, গৃহ পরিচারিকা, এরকম। এই জমিদার বাড়ির যিনি মালকিন, মানে যিনি লেডি ওনার ছিলেন, তার নাম ছিল মিসেস ফেয়ারফ্যাক্স। তোমরা ক্যারেক্টার লিস্ট গুলো ভালো করে দেখো, আমি জাস্ট কাহিনীটা বলতেছি ক্যারেক্টার গুলোকে পরিচয় করানোর জন্য। আর তা না হলে এটা তো একটা বিশাল বড় উপন্যাস, এই উপন্যাসের চ্যাপ্টার আছে 38টা চ্যাপ্টার। পড়াইতে গেলে আমার 1 সপ্তাহ লাগবে উপন্যাসের কাহিনী বলতে গেলে। জাস্ট আমি কাহিনীটা সংক্ষেপে বলতেছি তোমাদেরকে, ক্যারেক্টার গুলোর নামের সাথে পরিচয় করানোর জন্য। হোয়াটএভার। তো মিসেস ফেয়ারফ্যাক্স, ওনার কাছে একটা খুব সুন্দরী, খুব মানে প্রাণবন্ত একটা ফ্রেঞ্চ মেয়ে থাকতো, মানে ফ্রান্সের একটা মেয়ে থাকতো, যার নাম হচ্ছে অ্যাডেলে। এই অ্যাডেলের গভর্নেস হিসেবে, মানে অ্যাডেলেকে মানে দেখশোনা করবে, অ্যাডেলের খেয়াল রাখবে, এই অ্যাডেলের গভর্নেস হিসেবে জয়েন করে হচ্ছে জেন এয়ার এই ম্যানর হাউসে, যে ম্যানর হাউসের নাম ছিল থর্নফিল্ড। তোমরা খেয়াল রেখো, জেন এয়ার বড় হয়েছে কোন বাড়িতে? গেটস হেড হল। ওখান থেকে গেল লোউড স্কুল, ওখান থেকে আসলো থর্নফিল্ড ম্যানর হাউস। আচ্ছা, এই থর্নফিল্ড ম্যানর হাউসে জেন এয়ারকে যে ভদ্রলোকটা নিয়ে এসেছিল, একজন কৃষ্ণাঙ্গ ভদ্রলোক, যার নাম হচ্ছে এডওয়ার্ড রচেস্টার। ওকে, আচ্ছা, এই এডওয়ার্ড রচেস্টার, এই লোকটা জেন এয়ারকে ওই যে এই বাড়িতে নিয়ে আসে, এবং এডওয়ার্ড রচেস্টার ছিল খুব ইমোশনাল এবং মানে কি বলবো, খুব সিরিয়াস টাইপের একটা মানুষ।
তো এডওয়ার্ড রচেস্টার সেই মূলত জেন এয়ারকে এই বাড়িতে নিয়ে আসে অ্যাডেলের দেখাশোনা করার জন্য। তো এরপরে যখন জেন এয়ার এই বাড়িতে থাকতে থাকে, এখানে সে আস্তে আস্তে সে একটা জিনিস খেয়াল করে যে এই রচেস্টার যে লোকটা আছে, এই লোকটা তার প্রতি মোটামুটি একটু মনোযোগ টনোযোগ দেয়। কিন্তু এছাড়া এই বাড়ির অন্যান্য যে জিনিসগুলো, মানে এই বাড়ির যে মালকিন, মানে এই বাড়ির যে ওনার, তার ব্যবহারও ভাল লাগে না। এবং এইখানেও এসেও সে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। কিন্তু এখানেও মানে জেন এর দেখা গেছে সে তার জীবনে যতগুলো জায়গায় গেছে প্রত্যেকটা জায়গায় সে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, বাট somehow or anyhow she got different supporters in the different stages in her life. সে তার জীবনের এক একটা স্টেজে যখন সে মানে চ্যালেঞ্জ, অবস্টেকল, তারপর বিভিন্ন ব্যারিয়ার এগুলোর সম্মুখীন হয়েছে, আবার ওইসব বিভিন্ন জায়গাতে সে কোনো না কোনো ভাবে সাপোর্টার পেয়ে গেছে। ছোটবেলায় তার সাপোর্টার ছিল ওই যে দ্য সার্ভেন্ট বেসি অ্যান্ড দ্য ডক্টর, ওই যে ওই লোকটা ডয়েল। তারপরে হচ্ছে তোমার স্কুলে যখন গেল তার বান্ধবী ছিল হেলেন বার্নস, হেলেন বার্নস আর ওই যে মিসেস টেম্পল। তারপর আবার যখন এই বাড়িতে আসলো থর্নফেল্ড, এখানেও তার এই যে লোকটা তাকে মেন্টালি সাপোর্ট দিত এবং যে লোকের সাথে সে প্রেমেও পড়ে গিয়েছিল, এডওয়ার্ড রচেস্টার। তো এইখানে সে এসে একটা জিনিস খেয়াল করলো যে রচেস্টারের প্রতি তার আস্তে আস্তে একটা দুর্বলতা, আস্তে আস্তে তার একটা প্রীতি সৌহার্দ্য জন্ম নিচ্ছে। কিন্তু সে জানতো না রচেস্টার আগে থেকে বিবাহিত, যেটা রচেস্টার তার কাছে লুকিয়ে গিয়েছিল। এবং রচেস্টারের প্রিভিয়াস ওয়াইফের নাম ছিল বার্থা ম্যাসন, যাকে রচেস্টার বিয়ে করেছিল জামাইকাতে, জামাইকার একটা জায়গা ইউরোপের। এবং এই বার্থা বার্থা ম্যাসনকে রচেস্টার এই জমিদার বাড়িতেই রাখতো, 3 তলায়, ইন দ্য 3rd স্টোরি, 3 তলাতে রাখতো, যেটা জেন এয়ার জানতো না। তো একটা সময় যখন জেন এয়ার এবং রচেস্টার তারা একজন আরেকজনকে ভালোবাসে, এবং এখানে আরো অনেক কাহিনী ঘটছে। তো ভালোবাসার পর যখন দুইজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং তাদের ওয়েডিং সেরেমনি যেদিন হয় ওই দিন আরেকটা বিপত্তি ঘটে। মানে দেখো, মানে ওর জীবনে একটার পর একটা চ্যালেঞ্জ এসেই যাচ্ছিল। জেন এয়ারের সাথে যখন রচেস্টারের বিয়ে ঠিক হয়, তখন রচেস্টারের শ্যালক, মানে রচেস্টারের প্রাক্তন স্ত্রীর ভাই রিচার্ড ম্যাসন, এ তখন বিয়েটা ভেঙে দেয়। এবং এ তখন চিৎকার করে তখন জেন এয়ারকে বলে যে তুমি যাকে বিয়ে করতেছো এর তো আগে থেকে একটা ওয়াইফ আছে। কিন্তু রচেস্টার, সে যেহেতু একজন ভালো মনের মানুষ ছিল, সে জেন এয়ারের কাছে পরে স্বীকার করে যে হ্যাঁ, আমার আগে থেকে ওয়াইফ আছে, কিন্তু ওই ওয়াইফটা পাগল। এই যে বার্থা ম্যাসন, সে একটা মানে এটাকে কি বলবো, মেন্টালি সিক, অথবা যেটাকে ইংলিশে বলা হয় ইনসেইন, মানে যার মাথা মুথা ঠিক নাই। এই কারণে সে আসলে তার জীবনটাকে নতুন করে সেটেল করতে চাচ্ছিল। এবং এই পরে বার্থা ম্যাসনের সাথে পরে রচেস্টার এই জেন এয়ারের সাক্ষাৎ করায় দেয়। এবং আরেকটা মজার বিষয় হইতেছে, এটা তোমাদের মাঝখানে একটু বলে দিই, এটা কাহিনীর ভিতরে ছোট্ট একটা অংশ, জাস্ট মানে বোঝানোর জন্য যে রচেস্টার কি টাইপের মানুষ ছিল। জেন তো এই বাড়িতে মানে গভর্নেস হিসেবে, মানে অ্যাডেলের গভর্নেস হিসেবে থাকতে থাকতে সে তো আসলে রচেস্টারের প্রেমে পড়ে। এক রাতে ওই বাড়িতে একটা ছোটখাটো একটা আগুন লাগে, এবং ওই আগুন থেকে রচেস্টারকে কিন্তু রক্ষা করেছিল এই জেন এয়ার। মানে এইটা দিয়ে জাস্ট শার্লট ব্রন্টে বুঝাই দিল যে জেন এয়ার অ্যাকচুয়ালি লাভড রচেস্টার। তো রচেস্টার যখন আবার এই জিনিসটা দেখে, সে কিন্তু জেনকে আগে থেকে পছন্দ করতো না, কিন্তু এই ঘটনার পর সে আবার জেনকেও পছন্দ করা শুরু করে। কিন্তু পরবর্তীতে আসলে এটা সবাই মনে করতেছিল ওই আগুনটার পিছনে দায়ী ছিল এই বাড়ির আরেকজন মানে ফিমেল সার্ভেন্ট, যার নাম হচ্ছে গ্রেস পুল, যে কিনা প্রায় সময় ড্রাঙ্কেন অবস্থায় থাকতো। কিন্তু পরবর্তীতে যখন এই যে রচেস্টার এই বার্থা, মানে রচেস্টারের আগের ওয়াইফের সাথে জেনের পরিচয় করে দেয়, পরবর্তীতে জানা যায় যে এই পাগলি মানে বার্থার কারণে ওই বাড়িতে আগুন লেগেছিল, যে আগুন থেকে জেন রচেস্টারকে উদ্ধার করেছিল।
আর জেন গিয়ে যখন এই বার্থাকে দেখলো, মানে দেখলো যে বার্থার অবস্থা পুরা খারাপ, মানে বার্থা নিজেকে একটা অ্যানিমেল মনে করতো এবং সে মানে 2 হাত 2 পা দিয়ে এদিক এদিক ওদিক মানে ছোটাছুটি করতো। মানে এটাকে যেটা তোমাদের আমি কেমনে বুঝাবো, বাচ্চারা যেরকম হামাগুড়ি দেয় না, সামনে 2 হাতের সাপোর্ট দিয়ে আর পিছনে 2 পার সাপোর্ট দিয়ে, মানে ওই যে পশু পাখির মতো 4 হাত পাও দিয়ে যেরকম বাচ্চারা ছোটাছুটি করে না, এই বার্থা মানে জেইন যখন বার্তাকে দেখতে গেল, দেখলো যে বার্থা এরকম পাগলের মতো ছোটাছুটি করতেছে। এবং এই বার্থাকে দেখাশোনার করার জন্যই রচেস্টার এই গ্রেস পুলকে টাকা পয়সা দিত যে ও যেন ওর এই ওয়াইফের পাগলামি থেকে এই ওয়াইফকে প্রোটেক্ট করতো। তো যাই হোক, তো পরে যখন এই অবস্থা জেন দেখলো, তো তার সেই আবার আগের যে সচেতনতাটা, যেটা সে ছোটবেলা থেকেই মেনটেন করে আসতেছিল, ছোটবেলা সে তার আন্ট ওই যে মিসেস রিড তার অত্যাচার মেনে নিত না, সে খুব সেলফ প্রেস্টিজিয়াস ছিল। তারপর স্কুলে থাকতেও যে ওই যে ব্রকলহার্স্ট ওই হেডমাস্টারের অত্যাচার মেনে নেয়নি, এখানে এসেও জেন এয়ারের আরেক এই সেম একই জিনিসটাই দেখা যায় যে সে রচেস্টারকে ভালোবাসে, কিন্তু যখন দেখলো যে রচেস্টারের আগে থেকে একটা ওয়াইফ আছে, তো সে যদি আসে তাহলে সে কি হবে, শি উইল বিকাম লাইক এ সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট মানে তো তোমরা বুঝছো, মানে একজনের আন্ডারে আরেকজন। এখানে যদি সে রচেস্টারকে বিয়ে করে তাহলে তো সে একজন সাবঅর্ডিনেট ওয়াইফ হয়ে যাচ্ছে। এইটা পরে চিন্তা করে জেন এই বাড়ি থেকেও আবার চলে যায়, এই থর্ন ফিল্ড থেকেও সে চলে যায়। চলে গিয়ে এখন তার কাছে তো টাকা পয়সা নেই, তার কাছে খাবারও নেই, কিছু নেই, এবং সে ভিক্ষা করতে থাকে একটা সময়, এবং তাকে রাস্তায় পড়ে শুয়ে থাকতে হয়। তো এমন অবস্থায় তার উপর নজর পড়ে 3 ভাই বোনের, যে 3 ভাই বোন আরেকটা ম্যানর হাউসে থাকতো। ওই ম্যানর হাউসের 2টা নাম ছিল, একটা হচ্ছে মার্শ এন্ড, আরেকটা হচ্ছে মোর হাউস। মানে ওই বাড়িটাকে মানুষ এই 2 নামে চিনত, মার্শ এন্ড হিসেবে অথবা মোর হাউস হিসেবে। তো এই মার্শ এন্ড অথবা মোর হাউস এই জমিদার বাড়িতে 3টা ভাই বোন থাকতো, তাদের নাম হচ্ছে ম্যারি রিভার্স, ডায়ানা রিভার্স অ্যান্ড সেন্ট জন রিভার্স। ওকে, আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে যে এই 3জনের যখন নজরে জেইন আসে, এরা জেইনকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং জেইনকে তারা আশ্রয় দেয়। তো সেন্ট জন জেইনকে একটা চাকরি দেয়, যে তুমি যেহেতু এর আগেও স্কুলে টিচার ছিল, আবার তুমি যেহেতু একটা বাড়িতে গভর্নেন্স হিসেবেও চাকরি করছো, তাহলে তুমি একটা কাজ করো। তো সেন্ট জন জেইনকে মর্টন নামক আরেকটা এলাকাতে একটা চ্যারিটি স্কুলে টিচার হিসেবে চাকরি দেয় জেইনকে। তো জেইন এখানে থাকতে থাকে, ভালো কথা। হঠাৎ করেই জেইনকে সারপ্রাইজ করে এই যে সেন্ট জন, সে জানায় যে জেইনের একটা আঙ্কেল আছে, যে আঙ্কেল সম্বন্ধে জেইন জানতোই না, যার নাম হচ্ছে মিস্টার এয়ার। মানে জেইন এয়ারের তো ফ্যামিলি নাম হচ্ছে এয়ার, তো জেইনের আঙ্কেলের নাম ছিল মিস্টার এয়ার। ইনি মারা গিয়েছে, কিন্তু ইনি মারা যাওয়ার পর ইনার উত্তরাধিকারী হিসেবে জেইন এয়ারকে বাছাই করে গিয়েছে, মানে জেইন এয়ারকে তার উত্তরাধিকারী বানিয়ে গিয়েছে, এবং জেইন এয়ারের জন্য প্রায় 20,000 পাউন্ড রেখে গেছে। তো জেইন এয়ার তো সে শুনে আকাশ থেকে পড়ছে, কারণ সে তো এতদিন ধরে সে খালি এখান থেকে ওইখানে, এই ঘাট থেকে ওই ঘাটে, সে খালি তার জীবনের মানে স্ট্রাগল করতে করতে সে এখান থেকে ওখানে ছুটেই যাচ্ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে পরে জেন এয়ার সে অবাক হয়, এবং সে আরো অবাক হয় যে মিস্টার এয়ার যেভাবে জেন এয়ারের আঙ্কেল, একইভাবে এদেরও আঙ্কেল, মানে এই যে ম্যারি, ডায়ানা, তারপর সেন্ট জন, এদেরও আঙ্কেল, তাহলে হিসাবে এরাও জেন এয়ারের আত্মীয় হয়ে যায়। তো এখানে আবার শার্লট ব্রন্টে একটা জিনিস দেখাইছে যে জেন এয়ার তার মনটা অনেক বড় ছিল, এবং সে যে ওই যে উত্তরাধিকার হিসেবে
20,000 পাউন্ড পাইছে তার আঙ্কেলের কাছ থেকে। এই টাকাটা বা এই সম্পত্তিটা সে তার এই 3 কাজিনের সাথে ভাগাভাগি করে নেয়। এবং ওই যে মার্শ এন্ড অথবা মোর হাউস, এই যে যে জমিদার বাড়ি, এখান থেকেও একটা অংশ সে কিনে নেয় তার ওই টাকা দিয়ে। আচ্ছা যাক, ভালো কথা। তো এরপরে আবার কি হয়, জেন এয়ার সে যেহেতু একজন যুবতী ছিল, সে দেখতেও সুন্দরী ছিল। তো এই যে তার যে কাজিন সেন্ট জন, এই কাজিনটা ডিসিশন নেয় যে সে ইন্ডিয়াতে যাবে। তোমরা জানো ভিক্টোরিয়ান এজে কিন্তু ইংল্যান্ড তার যে সাম্রাজ্য, মানে তার যে এম্পায়ার, দ্য এম্পায়ার অফ দ্য ব্রিটিশ কলোনি, এই এম্পায়ার কিন্তু অনেকটা বিস্তৃতি লাভ করেছিল, যেটা আমরা এই জেন এয়ারের মধ্যেও দেখতে পাই। এডওয়ার্ড সাইড কিন্তু হুদাই বলে নাই যে ইংল্যান্ডের উপন্যাসগুলোর মধ্যে ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ প্রত্যেকটা রাইটারই তুলে ধরছে। এই দেখো, এই যে এখানে শার্লট ব্রন্টিও কিন্তু তুলে ধরছে। মানে সেন্ট জন সে সিদ্ধান্ত নিয়েছে যে সে ইন্ডিয়াতে যাবে মিশনারি কাজে, এবং সে জেন এয়ারকে প্রপোজ করে যে তুমি আমার ওয়াইফ হিসেবে চলো আমরা ইন্ডিয়াতে যাই। তো জেন এয়ার সে ফার্স্টে রিফিউজ করে যে না, কারণ জেন এয়ার কিন্তু তলে তলে টেম্পো চালায়, মানে সে কিন্তু তলে তলে এখনো ওই রচেস্টারকেই ভালোবাসে, কিন্তু ওই যে তার যে পার্সোনাল প্রেস্টিজ, তার যে আত্মসম্মান বোধ, এটার কারণে সে রচেস্টার থেকে চলে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই যে বললাম, দিন শেষে সূর্য পশ্চিম দিকে ডুবে, জেন এয়ার কিন্তু শেষ পর্যন্ত রচেস্টারের কাছেই যায়। কিভাবে? ওইদিকে কি হয়েছে, জেন এয়ার তো এই যে এখানে মোর হাউস বা মার্শ এন্ড, এই দুইটা কিন্তু আলাদা আলাদা নাম, মানে এই বাড়িটার দুইটা নাম ছিল। মানে মানুষ এই বাড়িটাকে এই দুই নামেই চিনতো, হয় মোর হাউস হিসেবে অথবা মার্শ এন্ড হিসেবে। তোমরা কিন্তু এই দুইটা নাম একসাথে লেখো না ভুলেও, মানে একই বাড়ির দুইটা আলাদা নাম, মানে যেটাকে আমরা বলি অল্টারনেটিভ। তো ওদিকে কি হয়, জেন এয়ার তো এখানে মানে থেকেই যাচ্ছে, এবং ওই যে যখন সেন্ট জন তার এই কাজিন তাকে প্রপোজ দেয় যে চলো তুমি আমার সাথে ওয়াইফ হিসেবে আমরা ইন্ডিয়াতে যাই, একসাথে মিশনারি কাজ করব, জেন এয়ার যদিও সে ফার্স্টের দিকে রিফিউজ করে, বাট লেটার শি গিভস ইন। আচ্ছা, গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার করা, মানে সে শেষ পর্যন্ত মেনে যায়, আচ্ছা ঠিক আছে, কারণ কি আর করবে, বেচারির তো আর তো কোনো ওয়ে নাই। এই সময় এক রাতে হঠাৎ করে সে ওই যে রচেস্টার, তার গলার আওয়াজটা শুনতে পায়। রচেস্টার বাড়ির বাইরে থেকে জেইনকে ডাকতেছিল। তো জেইন ছুটে যায় এবং দেখে রচেস্টারের দুই চোখ অন্ধ এবং রচেস্টারের একটা হাত জ্বলে গেছে। কাহিনী কি? কাহিনী হয়েছে যে ওই যে যে বাড়িটা থর্নফিল্ড, ওই পুরা বাড়িতে আগুন লেগে গেছে। আর আগুনটা কে লাগাইছে? ওই যে রচেস্টারের প্রাক্তন যে পাগলি, মানে যে মানসিক প্রতিবন্ধী যে ওয়াইফটা ছিল বার্থা, বার্থা ম্যাসন, ওই আগুন লাগাই দিছিল। এবং ওই আগুনে বার্থা নিজেও মারা যায়। কিন্তু রচেস্টার সে যেহেতু খুব মানে মহৎ হৃদয়ের মানুষ, সে ওই বাড়ির যে সার্ভেন্ট গুলা যারা ছিল ওদেরকে বাঁচায়। একটা সার্ভেন্টের নাম ছিল জন, আর একটা সার্ভেন্টের নাম ছিল মেরি। এবং এদেরকে নিয়ে রচেস্টার তার নিজের আলাদা একটা বাড়িতে থাকে, যেটার নাম হচ্ছে ফার্ন ডিন। ওকে। তো পরে জেইন এখন দেখে যে আচ্ছা, তাহলে তো এখন রচেস্টার সম্পূর্ণ খালি। সে তখন আবারও রচেস্টারের সাথে রচেস্টারের বাড়িতে যায়, এবং শেষ পর্যন্ত ওইখানে গিয়ে দুইজন তাদের সেই পুরাতন রিলেশনটাকে আবারও রিপিট করে। এবং জেইন তখন সেন্ট জনকে রিফিউজ করে দেয় যে না, আমি তোমাকে বিয়ে করব না, আমি রচেস্টার গিয়ে বিয়ে করব। এবং শেষ পর্যন্ত এই দুইজন এখানেই বিয়ে করে এই বাড়িতেই থাকতে থাকে। এবং 2 বছর পর আলটিমেটলি রচেস্টার তার যে দুই চোখ অন্ধ হয়ে গেছিল ওই অগ্নিকাণ্ডে, দুই চোখের মধ্যে একটা চোখ সুস্থ হয়ে যায়, এবং রচেস্টারের জেনের ঘর থেকে একটা ছেলে হয়। এবং শেষ পর্যন্ত এভাবেই জেন আয়ারের জীবন সমাপ্তি ঘটে। সবাই কি ঘুম? এভরিওয়ান, সব কি ঘুম? না স্যার। না স্যার। আচ্ছা, কাহিনীটা এত সংক্ষেপে বললাম এই কারণে, এখন হলো তোমাদের আসল কথা বলবো, যেটার উপর তোমাদের কোয়েশ্চেন আসবে। প্রথমত তোমাদেরকে কয়েকটা টার্ম শেখায়। লেটস লার্ন সাম টার্মস। এই জিনিসটার নাম কি দেখো তো? বিল্ডাংস রোমান। এই টার্মটা মানে কি? বিল্ডাংস রোমান গাইস? স্যার জানি না স্যার। এটা জুনরা স্যার গোথিক বিল্ডাংস রোমান, এটা স্যার পড়ছিলাম স্যার। নো ডিয়ার, তুমি পদ্মা আর মেঘনাকে একসাথে মিলে ফেলেছো, একটা পদ্মা একটা মেঘনা। আচ্ছা, বিল্ডাংস রোমান, it's a German word
এখানে দুইটা শব্দ একসাথে, বেলডাংস আর রোমান। এটা কিন্তু জার্মান ওয়ার্ড, মানে এটা জার্মান শব্দ। বেলডাংস মানে হচ্ছে কেমনে বলবো, পার্সোনাল কাল্টিভেশন। আচ্ছা, কাল্টিভেশন বলে তো তোমরা মনে করবা চাষবাস। আচ্ছা, এটার আরো সহজ করে বুঝাই, দ্য প্রসেস অফ সামওয়ানস ম্যাচিউরিটি, মানে যে প্রসেসের মাধ্যমে একটা বাচ্চা আস্তে আস্তে ম্যাচিউরিটি লাভ করে, মানে সে আস্তে আস্তে যে প্রসেসের মাধ্যমে সে বড় হয়, চাইল্ড থেকে টিনেজার, টিনেজার থেকে অ্যাডাল্ট, মানে যে কারো বড় হয়ে ওঠার যে প্রসেসটা, এটাকে বলে বিল্ডাংস জার্মান ভাষায়। আর রোমান, রোমান ইকুয়ালস টু নভেল, উপন্যাস। বিল্ডাংস রোমান, আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, Bildungsroman is a genre of novel which was popular in the time of Victorian age that depicts the story of an individual getting mature in unfavorable conditions. মানে বিল্ডাংস রোমান হলো এমন একটা উপন্যাসের ধরন, জনরা মানে তো ধরন, যে উপন্যাসের মধ্যে দেখানো হয় যে একটা ছোট বাচ্চা সে প্রতিকূল পরিবেশে মানে লড়াই করে বা স্ট্রাগল করে আস্তে আস্তে কিভাবে ম্যাচিওর হয়। যেমন দেখো, এই যে এখানে এই পুরো উপন্যাসের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে জেন এয়ার সে ছোটবেলা থেকে বিভিন্ন স্ট্রাগলিং পজিশন, বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে নিজেকে কিভাবে টিকিয়ে রাখতে রাখতে আস্তে আস্তে শেষ পর্যন্ত তার ম্যাচিওর এজ, মানে তার বৈবাহিক বা তার দাম্পত্য জীবনে সে কিভাবে প্রবেশ করে। দেখো, এই যে তার ছোটবেলায় যে বাড়িটা ছিল গেটস হেড হল, এখান থেকে এই যে লাস্ট যে বাড়িটা যেখানে তার বিয়ে হয় ফার্ন ডিন রচেস্টারের সাথে, এই পর্যন্ত পুরাটা উপন্যাসে কিন্তু তার মানে ম্যাচিউরিটি বা তার এটাকে কি বলবো, বয়স প্রাপ্তিটা, মানে সে যে আস্তে আস্তে কিভাবে বড় হয়েছে, এবং তার বড় হওয়াটা কিন্তু একটু আনইউজুয়াল ছিল, অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের মতো কিন্তু ছিল না। তো এই ধরনের আনইউজুয়াল ম্যাচিউরিটির গল্প যে উপন্যাসগুলোতে থাকে সেগুলোকে জার্মান ভাষায় বলা হয় বিল্ডাংস রোমান। বিল্ডাং মানে পার্সোনাল ম্যাচিউরিটি স্টোরি, আর রোমান মানে উপন্যাস। ওকে, আরেকটা টার্ম যেটা একটু আগে নোমান, নোমানই তো মনে হয় বলছিলা, গথিক লিটারেচার। What is Gothic literature, guys? কেউ বলতে পারবে? What is Gothic literature? আচ্ছা, Gothic literature is a genre of novels which was originally created in Germany but was later popular in England in the last stage of 18th century. 18th century মানে কি 1700 থেকে 1799। তো 18th century লাস্টের দিকে, মূলত 1760 পরে এই জনরাটা ইংল্যান্ডেও পপুলার হয়েছিল। জনরাটা কি? This kind of literature mainly portrays supernatural and mysterious elements and romantic relationships. তোমাদের একটু মনে করিয়ে দেই, ওই যে
টেল অফ দ্য টু সিটিজ এর মধ্যে, হ্যাঁ, যখন জার্ভিস লরি কে ছিল বলো তো দেখি কেউ চট করে? হ্যাঁ হ্যাঁ, শেখ হাসিনার চট করে। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি। জার্ভিস লরি কে ছিল? স্যার টেলসন ব্যাংকের টেলসন ব্যাংকের কর্মকর্তা। ভেরি গুড, ম্যানেজার অফ দ্য টেলসন ব্যাংক। জার্ভিস লরি যখন লন্ডন থেকে কই জানি যাচ্ছিল? লন্ডন থেকে কই জানি যাচ্ছিল? প্যারিসে স্যার। হায় হায় রে, আরে না, উপন্যাসের প্যারিসে। প্রথম দিকে। আরে প্যারিসে তো পরে গেছে, ঘোড়া গাড়িতে চলে রাতের বেলা। মনে নেই স্যার। লুসির সাথে দেখা করতে যাচ্ছিল, ডক্টর ম্যানেটের মেয়ে লুসি ম্যানেট দেখা করতে কই যাচ্ছিল লন্ডন থেকে? ডোভারের দিকে যাচ্ছিল। ও আচ্ছা যাক, তো ওই সময় তোমাদেরকে আমি তোমার ক্লাস রেকর্ডটা শুনে, আরে পোলাবান ক্লাস রেকর্ড কিচ্ছু শুনে না। এই যে এত এত ইনফরমেশন, এগুলা কি হুদাই বকবক করার জন্য? সবাই মনে করে ধুর ক্লাস রেকর্ড পড়া কি শুনে কি লাভ হইব, নোট পড়মো, পরীক্ষা গিয়ে লিখে দিয়েমো। কিন্তু এই ইনফরমেশন গুলো মাই ডিয়ার সোনামনিস তোমরা কই পাবা? আচ্ছা যাই হোক, যখন জার্ভিস লরি লন্ডন থেকে ডোভারের দিকে যাচ্ছিল, ওই যে হর্স ক্যারিয়েজ, তখন কিন্তু ওই যে রাতের বেলা একটু ভৌতিক পরিবেশ ছিল, ওই যে পাহাড়ের উপর দিয়ে যখন তারা যাচ্ছিল, আমি তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে? তো ওই সময় ওই যে টেল অফ দ্য টু সিটিজ এর যে প্রথম চ্যাপ্টারটা, ঠিক আছে, ব্রিঙ্গিং টু লাইফ, ওই সময় সে কিন্তু ওই যে কিছু ভৌতিক স্বপ্ন দেখতেছিল ওই ঘোড়ার গাড়িতে বসে বসে, যে একটা কঙ্কালকে সে কবর থেকে তুলতেছে, কঙ্কালটা তার সাথে কথাবার্তা বলতেছে, মনে আছে? তো এই ধরনের ভৌতিক এলিমেন্ট বা সুপারন্যাচারাল এলিমেন্ট যে উপন্যাসগুলোতে থাকে, ওগুলোকে বলা হয় গথিক লিটারেচার। উই সি দ্য সেম কেস হিয়ার ইন জেন এয়ার। কোথায়? ওই যে দ্য রেড রুম চ্যাপ্টার। রেড রুমের মধ্যে জেন এয়ারকে বন্দি করে রাখছিল না মিসেস রিড? তখন জেন এয়ার এখানে ভূত দেখছিল, কারণ ওই মিসেস রিডের হাজব্যান্ড এই রুমের মধ্যেই দম বন্ধ হয়ে মারা গিয়েছিল। তো এই যে ভৌতিক, তারপর রহস্যজনক, বা মানে ভৌতিক, রহস্য প্লাস প্রেম, এই তিনটার মিক্সচার যে জিনিসগুলোর মধ্যে থাকে, মূলত মিস্টেরিয়াস এলিমেন্ট যে উপন্যাসগুলোর মধ্যে থাকে, ওগুলোকে বলা হয় গথিক লিটারেচার। তাহলে তোমরা সবাই ক্লিয়ার হোয়াট ইজ গথিক লিটারেচার এন্ড হোয়াট ইজ Bildungsroman? ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। ওকে, এখন আসো the critical analysis of this novel. If we take a deep look into the plot of this novel, then we will clearly see that it is nothing but just a simple reflection of the personal life of Charlotte Bronte. Charlotte Bronteর বাবা ছিলেন একজন ধর্মীয় যাজক, a clergyman, Patrick Bronte. শার্লটেরা ছিল টোটাল কয় ভাই বোন? 3, 2, 5, 6, টোটাল 6 চিলড্রেন। তাদের মধ্যে 3 জনের নাম অলরেডি তোমাদের মনে থাকার কথা, দেখি কারো মনে আছে কিনা? কারো মনে আছে? কারো মনে আছে শার্লটের বাকি 2 বোনের নাম? কারো মনে নেই? আচ্ছা দেখো, সবার বড় শার্লট, তারপর মারিয়া, তারপর এলিজাবেথ, তারপর এমিলি, তারপর অ্যান মানে অ্যানি, এবং এদের একটা ভাই ছিল যে মারা গিয়েছিল, যে শার্লট আর এলিজাবেথের মাঝখানে পয়দা হয়েছিল, যার নাম ছিল ব্র্যানওয়েল। তাহলে কয়টা হইল গুণত? 3, 2, 5, 6, এই 6 জন, ঠিক আছে? তো এর মধ্যে এবার আমি তোমাদেরকে শার্লটের পার্সোনাল জীবন সম্বন্ধে বলতেছি। তোমরা তো এতক্ষণ জেন এয়ারের গল্পটা শুনছো, জেন এয়ারের গল্পটার সাথে শার্লটের জীবনের গল্পের অনেকটা মিল আছে, যার কারণে এই উপন্যাসটা এতটা পপুলার হয়েছিল। এবং আরেকটা কারণ, সেটা হচ্ছে এই উপন্যাসটা ভিক্টোরিয়ান এইজে, এই যে
বিল্ডাংস রোমান এবং গথিক লিটারেচার, এই দুইটা জনর আমি ক্লাসের শুরুতে বলছিলাম না যে এই উপন্যাসটার মধ্যে কিছু ইউনিক ব্যাপার স্যাপার আছে। আমি বলছিলাম না যে দ্য প্লট অফ দিস নোভেল ইজ প্রিটি সিম্পল, মানে এই নোভেলের প্লটটা খুব সিম্পল, কাহিনীটা খুব সিম্পল, কিন্তু এটার যে ধরনটা, যে জনারা, এটা ছিল ইউনিক, এবং এটার জনারাটাই হচ্ছিল বিল্ডাংস রোমান। দ্যাট মিনস জেন এয়ার, it's a Bildungsroman novel, and it is also a great example of Gothic literature. ঠিক আছে? আচ্ছা, জেন এয়ারের বয়স, সরি, শার্লট ব্রন্টের বয়স যখন 5 বছর, 5 years, তখন তার মা মারা যায়, এবং এই যে 6 সন্তান, মিস্টার প্যাট্রিকের 6 সন্তান, এদের ভরণ পোষণের দায়িত্ব নেয় শার্লট ব্রন্টের এক খালা। এবং এই যে জেন এয়ারের মধ্যে যে ওই যে মিসেস রিডকে দেখানো হয়েছিল না, একজন ক্রুয়েল, একজন মানে কি বলবো নির্দয় একটা মহিলা, এই যে শার্লট ব্রন্টের খালাও ছিল এরকম, যে খালার আন্ডারে এরা বড় হয়েছিল। তো পরে যাই হোক, এনিহাও শার্লট ব্রন্টের বয়স যখন 8 বছর, অর্থাৎ শার্লটের তো জন্ম হয়েছিল 1816 সালে, তাহলে 8 যোগ করলে কত, 1824 সাল। 1824 সালে শার্লট, মারিয়া, এলিজাবেথ অ্যান্ড এমিলি, এই 4 বোনকে পাঠানো হয়েছিল একটা খ্রিশ্চান মিশনারি স্কুলে, যে স্কুলের নাম ছিল ক্লার্জি ডটার্স স্কুল। ওই স্কুলটা, এই স্কুলটা ছিল কোয়ান ব্রিজ, এই জায়গাটাতে। জেন এয়ারের মধ্যে বলছিল না যে জেনকে একটা বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল, শার্লট নিজেও একটা বোর্ডিং স্কুলে গিয়েছিল। এবং শুধু তাই না, জেন এয়ারের মধ্যে ওই যে বললো না যে একটা রোগ, একটা এপিডেমিক ছড়িয়ে গিয়েছিল, যে এপিডেমিকে তার বান্ধবী হেলেন বার্নস মারা গিয়েছিল, সেম কাহিনী শার্লটের জীবনেও ঘটেছিল। শার্লট যখন তার 3 বোনকে নিয়ে এই বোর্ডিং স্কুলে যায়, যে ক্লার্জি ডটার স্কুল, এই স্কুলেও তখন টিউবারকিউলোসিস, যক্ষা রোগ ছড়িয়ে গিয়েছিল, এবং এই রোগে শার্লট তার 2 বোনকে হারায়, মারিয়া অ্যান্ড এলিজাবেথ। তার এই 2 বোনের স্মৃতিতেই সে এই ক্যারেক্টারটাকে তৈরি করে, হেলেন বার্নস। ওকে, দেখো এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালিসিস। আচ্ছা, গেল। তারপর হচ্ছে যে শার্লট যখন এই স্কুল থেকে বের হয়, এক্সকিউজ মি গাইস, সরি গাইস, শার্লট এই স্কুল থেকে তারপর সে বেরিয়ে যায়, কারণ এই স্কুলের হেডমাস্টারও ওই যে কাহিনীর মধ্যে যে একটা হেডমাস্টার দেখাচ্ছে না, ব্রকলহার্স্ট, এই যে শার্লট যে বোর্ডিং স্কুলে ছিল, এই স্কুলের হেডমাস্টারও ছিল খুব কর্কশ টাইপের, এবং এই স্কুলের হেডমাস্টারকে মনে রেখে সে তার উপন্যাসের মধ্যে এই ক্যারেক্টারটাকে বানিয়েছিল, ব্রকলহার্স্ট। আচ্ছা, এই স্কুল থেকে তারপর সে চলে যায় এবং সে আরেকটা স্কুলে ভর্তি হয়, যে স্কুলের নাম ছিল লোহেড স্কুল, রোহেড স্কুল। এই রোহেড স্কুলে শার্লট 1831 সাল পর্যন্ত থাকে, এবং 1831 সালে সেই স্কুল থেকে বের হয়ে আসে, এবং সে তখন বাড়িতে এসে তার যে ছোট 2 বোন আছে, 2 বোন তো মারা গেল ওই যে আগের স্কুলটাতে, ওই যে ক্লার্জি ডটার্স স্কুল, ওই বোর্ডিং স্কুলে মারা গিয়েছিল। বাড়িতে এখন তার মাত্র ছোট 2 বোনই বাকি থাকলো, একটা হচ্ছে এমিলি আর একটা হচ্ছে অ্যান। এবং এই 3 বোনই, শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে অ্যান্ড অ্যান ব্রন্টে, এই 3 বোনই কিন্তু পরবর্তীতে 3 জন নামি দামি ঔপন্যাসিক হয়েছিল, যাদের কথা তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছিলে। ভিক্টোরিয়ান এজের নভেলিস্ট ছিল এরা। আর ওই যে ব্র্যানওয়েল, শার্লটের যে ভাই, এই ব্র্যানওয়েল ছিল আফিম এডিক্টেড, অর্থাৎ সে মাদকাসক্ত ছিল। এই ব্র্যানওয়েলকে মনে করে শার্লট কিন্তু ওই যে ওই ক্যারেক্টারটা সাজিয়েছিল, জন রিড। ওই যে জন রিডের সাথে বাকবিতণ্ডা লাগার কারণে তার আন্ট তাকে ওই রেড রুমের মধ্যে বন্দি করে রেখেছিল। তো এই যে শার্লটের, সরি, জেন এর ছোটবেলায় যে জন রিডের সাথে যে তার ঝগড়া লাগতো, এই জন রিডকে আসলে শার্লট ব্রন্টে ক্রিয়েট করেছে তার ভাইয়ের স্মৃতি থেকে। তার যে ভাই ছিল ব্র্যানওয়েল, এই ব্র্যানওয়েল এই জন রিডের মতোই মাদকাসক্ত ছিল। তো যাই হোক, তো শার্লট ব্রন্ট পরে
আবারও 1835 সালে সে আবারও ওই যে রোহেড স্কুলে জয়েন করে টিচার হিসেবে, যেটা আমরা উপন্যাসেও দেখতে পাই। জেন এয়ার ওই যে তার যে স্কুল ছিল ওই স্কুলে সে শিক্ষকতা করেছিল, কারণ শার্লট ব্রন্ট নিজেও তার ওই রোহেড স্কুলেও সে শিক্ষকতা করেছিল, কিন্তু ওইটাও তার কাছে ভালো লাগেনি। এবং তারপর শার্লট ব্রন্টে বাস্তবেও সে গভর্নেস হিসেবে একটা বড়লোক পরিবারে জয়েন করে, যে বড়লোক পরিবারটার নাম ছিল সিজউইক ফ্যামিলি, যেটাকে উপন্যাসে সে দেখিয়েছে একটা ম্যানর হাউস, যেটার নাম ছিল থর্নসফিল্ড ম্যানর হাউস। বাস্তবেও কিন্তু শার্লট ব্রন্টে একজন গভর্নেস হিসেবে সে এই যে সিজউইক ফ্যামিলিতে সার্ভ করেছিল। সিজউইক ফ্যামিলি থেকে সে আবারও সেই বৈষম্য, সেই এরকম একটা কিছুটা, মানে সে যেহেতু গভর্নেস হিসেবে জয়েন করছে তাকে একটু ছোট করে দেখতো, যেটা সে উপন্যাসের মধ্যে দেখাইছে। জেন এয়ার ওই যে মিসেস ফেয়ারফ্যাক্স এর কাছে সে হেনস্থা হতো, তাকে অপমান করতো। শার্লট ব্রন্টেও বাস্তবে এরকম অপমানিত হইতো। তো যাই হোক, সিজউইক ফ্যামিলি থেকে সে চলে আসে এবং সে সিদ্ধান্ত নেয় যে তারা 3 বোন মিলে একটা স্কুল প্রতিষ্ঠা করবে, কিন্তু এটাও তারা পারে নাই। বাধ্য হয়ে জীবন জীবিকার দায়ে শার্লট ব্রন্টেকে আবারও গভর্নেস হিসেবে আরেকটা ফ্যামিলিতে জয়েন করতে হয়। তো আবারও গভর্নেস হিসেবে সেকেন্ড টাইম হিসেবে যখন শার্লট ব্রন্টে চাকরি করে, তখনও সে আবারও সে একই অপমান অপদস্থের শিকার হয়, এবং এইবার সে একেবারে কসম কাটে যে আমি আর কোনো চাকরি করব না। এবং তারা 3 বোন মিলে, এই যে শার্লট, অ্যানি আর এমিলি, তারা 3 বোন মিলে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়, দ্য ব্রন্টি স্কুল। কিন্তু এখানেও তারা ফ্লপ খায়। দেখো, শার্লট ব্রন্টিও কিন্তু বেচারি লাইফে অনেক স্ট্রাগল করছে। তো যাই হোক, এরপরে 1847 সালের দিকে তারা 3 বোন মিলে একটা প্ল্যান করে যে চলো আমরা লেখালেখি করি। তারা প্রথমে একটা কবিতার বই লেখে, পোয়েম কালেকশন লেখে। ওইটা মোটামুটি একটু পপুলার হয়েছিল, বেশি একটা পপুলার হয় নাই। তারপর 3 বোন মিলে তারা প্ল্যান করে যে তারা উপন্যাস লিখবে। এবং 3 বোনই, শার্লট, এমিলি আর অ্যান, তোমরা কি ঘুমাচ্ছ না আছো? আচ্ছা Anyone? আছি স্যার, কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে এত ইনফরমেশন। কেন, তো ক্লাস রেকর্ডে তো থাকবে। ও, তাহলে ইনফরমেশন না দিই তাহলে তাহলে তো আমি আরো বেঁচে যাই। না 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 স্যার, না না। আচ্ছা, স্যার, ঠিক আছে। কন্টিনিউ করেন। আচ্ছা, তো এই 3 বোন তখন কি করে, তারা সিউডোনিম। সিউডোনিম মানে কি গাইজ? হোয়াটস দ্য মিনিং অফ সিউডোনিম? ছদ্মনাম। আহারে, এটা বলতে এত কনফিউশন। পেন নেম। পেন নেম হচ্ছে সিউডোনিম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলো তো হেনরি সিডনি পোর্টারের পেন নেম কি ছিল তোমাদের ফার্স্ট ইয়ারের? উইলিয়াম সিডনি পোর্টার এর পেন নেম কি ছিল? মনে নেই। আহারে, ইবি ব্রাউনিং এর পেন নেম কি ছিল? রবার্ট ব্রাউনিং এর বউ ইবি ব্রাউনিং এর পেন নেম কি ছিল? আচ্ছা, ম্যারিয়ান ইভান্স এর পেন নেম কি ছিল? এটা তো জানার কথা। ম্যারিয়ান ইভান্স? হায় হায় রে, জর্জ এলিয়ট। আর ওই যে উইলিয়াম সিডনি পোর্টারের পেন নেম ছিল ও হেনরি, ওই যে দ্য গিফট অফ দ্য মেজাই, ও হেনরি, ঠিক আছে? তো এই 3 বোনও যখন উপন্যাস লেখা শুরু করে, 3 বোনই 3টা আলাদা আলাদা পেন নেম বা সিউডোনিম নিয়েছিল। লিখে দিচ্ছি, শার্লটের একাধিক পেন নেম ছিল, মানে শার্লট ব্রন্টে সে একাধিক পেন নেম ইউজ করতো। যেমন তার একটা, মানে এই যে তোমাদের সামনে যে উপন্যাসটা আছে জেন এয়ার, এই উপন্যাসটা লিখেছিল সে এই ছদ্মনামটা ইউজ করে, কারার বেল। এছাড়া তার আরেকটা সিউডোনিম ছিল ক্যাপ্টেন ট্রি। তারপরে হচ্ছে এমিলি, এমিলির সিউডোনিম ছিল এলিস। আর এই যে পিচ্চিটা যেটা অ্যান, অ্যান ব্রন্টে, অ্যানের সিউডোনিম ছিল একটন বেল। এরা এই সিউডোনিম ইউজ করে উপন্যাস লেখা শুরু করলো। তো আল্লাহ তাআলা যখন, ওই জায়গাটা কথা আছে না, উপরওয়ালা জব ভি দেতা দেতা ছপ্পর ফাড়কে। তো এই 3 বোন মিলে এতদিন পর্যন্ত স্ট্রাগল করতেই আছে
কোনো জায়গায় পর্যন্ত শেষ পর্যন্ত যখন সাকসেস পেল না, শার্লট তো সে বড় বোন হিসেবে সে তার এই দুই বোনকে লেখাপড়া করেছে, সে নিজে টিচার হিসেবে জব করছে, তারপর আবার গভর্নেন্স হিসেবে জব করছে, একটা স্কুলও করতে চাইছে, সব জায়গায় ফ্লপ খাইতে 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 শেষ পর্যন্ত উপন্যাস যখন লেখা শুরু করলো, ওই যে ওভার দ্য বাউন্ডারি, এক বলে ছক্কা, 3 বোনেরই উপন্যাস পপুলার হয়ে গেল। এবং এটা কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারের ওই যে হিস্ট্রি অফ লিটারেচারে পড়েছিলে, দ্য ব্রন্টে সিস্টার্স, ওই যে ভিক্টোরিয়ান এজে ছিল চার্লস ডিকেন্স আর থমাস হার্ডির সাথে। আর শার্লট ব্রন্টের প্রথম যে উপন্যাসটা ছিল, যেটা আমি একটু আগে বলেছিলাম, দ্য প্রফেসর, ওইটা বেশি একটা পপুলার হয়নি। কিন্তু তার বাকি যে দুই বোন, ওরা যে উপন্যাসগুলো লিখেছিল, ওটার নাম ভুলে গেছি, ওই দুই বোনের উপন্যাস প্রথম উপন্যাসই হিট করেছিল, অনেক অনেক পপুলার হয়েছিল। শার্লট যখন 1847 সালের অক্টোবর মাসে এই উপন্যাসটা যখন লেখে, জেন এয়ার, এটা প্রথম পাবলিকেশনে অনেক অনেক ফেমাস হয়ে যায়, এবং এক উপন্যাস দিয়ে শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে, অ্যান ব্রন্টে এরা লন্ডন লিটারেচার সেট, মানে এটা একটা গ্রুপ ছিল, ওই যে বিভিন্ন কবি সাহিত্যিকদের যে একটা সার্কেল থাকে না, যেরকম আমাদের ওই যে বাংলা একাডেমিতে আছে, এই লন্ডন লিটারেচার সার্কেলের মধ্যে 3 বোন একসাথে পপুলার হয়ে গেল। এবং তখন থেকে মূলত 1847 সাল থেকে এই 3 বোনকে একসাথে রেকগনাইজ করা হলো দ্য ব্রন্টে সিস্টার্স, হু ওয়ার অ্যাকচুয়ালি দ্য ফেমাস নোভেলিস্টস অফ দ্য ভিক্টোরিয়ান এজ। তো শার্লট ব্রন্টে শেষ পর্যন্ত সে তার হাজবেন্ডকে বিয়ে করে, এটা সবচেয়ে করুণ অবস্থা, সে বিয়ে করে 1854 সালে, মারা যায় 1855 সালে প্রেগনেন্ট অবস্থায়। তার কিছু প্রেগন্যান্সি কমপ্লিকেশনস ছিল, নিউমোনিয়া হয়েছিল, এবং যার কারণে সে প্রেগনেন্ট অবস্থায় 1855 সালে মারা যায়। এবং তার হাজবেন্ডের নাম ছিল রেভারেন্ড আর্থার বেল নিকোলস। এই কারণে শার্লটের আসল নাম হচ্ছে শার্লট নিকোলস। As we know that after marriage, girls take up the surname of their husbands. ওর আসল মানে ওর ফ্যামিলি নাম ছিল শার্লট ব্রন্টে, but after marriage her name was Charlotte Nichols, যেটা তার হাজবেন্ডের নাম ছিল আর্থার বেল নিকোলস। এই হাজবেন্ডও কিন্তু ক্লার্জিম্যান ছিল, মানে শার্লটের বাপ, শার্লটের জামাই, এরা কিন্তু সবই ক্যাথলিক ক্লার্জিম্যান ছিল, যেটা আমরা জেন এয়ারের মধ্যেও দেখতে পাই। তো ব্যাপারটা হচ্ছে যে শার্লট ব্রন্টে অ্যাকচুয়ালি শি স্ট্রাগলড অল থ্রু হার লাইফ, অ্যান্ড সে এই উপন্যাসটার মধ্যে এটাই সে দেখাইতে চাইছে যে মানে একটা মেয়ে, ইফ এ গার্ল অথবা ইফ এ ওম্যান recognizes, আচ্ছা আমি এটা লিখেই দিই তোমাদের, if a woman recognizes her own worth, মানে মূল্য, then she can manage herself to overcome all the difficulties, obstacles and challenges of her life. তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, জেন এয়ারের উপন্যাসে কিন্তু মূলত 5টা সেক্টর আছে, খেয়াল করো। চাইল্ডহুড ইকুয়ালস টু গেটসহেড হল, জেন এয়ারের জীবনের প্রথম অধ্যায়। সেকেন্ড, স্কুল, লোউড বোর্ডিং স্কুল। থার্ড, গভর্নেস, Thornsfield Manor House. Fourth, finding her cousins, যেটা হচ্ছে ওই যে মুর হাউস। And finally, fifth, marriage, যেটা হচ্ছে ফার্নডিন with Edward Rochester. তো প্রত্যেকটা জায়গাতে, তোমাদের যদি একটু আগে কাহিনীটা মনে থাকে, প্রত্যেকটা জায়গাতে জেন এয়ার, এই উপন্যাসের যে প্রোটাগনিস্ট, সে কিন্তু একটা হোম, she was always trying to find a shelter where she can live and she can, like build up her career.
But actually, when she was a child, she was actually deprived of, মানে সে বঞ্চিত হয়েছিল, she was deprived of all her rights because of the mistreatment of her aunt, Mrs. Reed. And then afterwards, when she was sent to the boarding school, like Lowood School, she was actually facing a lot of struggles, and she saw the like unfair activities of ব্রকলহার্স্ট দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। মানে স্কুলে গিয়েও সে দেখলো যে ওই বেটা ওইখানে মানে বাচ্চাদেরকে কাজে লাগিয়ে সে ফান্ড কালেক্ট করে এবং সে অন্যায় অবিচার করে। যদিও সে সেখানে একটা বান্ধবী পেয়েছিল এবং একটা গার্জিয়ান পেয়েছিল যে মিসেস টেম্পল। তারপরও ওখান থেকেও সে ওই স্কুল থেকে যখন সে চলে আসে, সে আরেকটা জায়গায় যায় যেখানে সে গভর্নেন্স হিসেবে জয়েন করে। ওখানে সে তার জীবনের প্রথম ভালোবাসাটা পায় রচেস্টারের কাছে, কিন্তু সেখানেও সে টিকতে পারে না। তারপর আবার সে চলে আসে তার এই যে আরেকটা বাড়িতে, যেখানে সে জানতো না যে তার মানে অজানা মানে শার্লট সরি জেন এয়ার তো তার কাজিনদেরকে চিনতো না, এই যে ম্যারি, ডায়ানা আর সেন্ট জন। কিন্তু পরে জানতে পারে যে এরা আসলে তার কাজিন এবং তার একটা আঙ্কেল তার জন্য একটা বিশাল সম্পত্তি উত্তরাধিকার হিসেবে রেখে যায়। সো ইন অল দ্য স্টেজেস অফ হার লাইফ, Jane Eyre actually struggled, but finally she got her real home when she met with Rochester at the end of her life. মানে ওই যে সর্বশেষ যখন রচেস্টার তার কাছে আবার ফিরে আসে এবং সে যখন ফার্নডিনে যায়, এইখানে গিয়ে সে তার হোম এবং তার আসল ক্যারিয়ারটা খুঁজে পায়। এবং এখানে একটা প্রশ্ন থাকে যে রচেস্টারের সাথে সে আগেও মানে তার সাক্ষাৎ হয়েছিল, তাহলে সেখানে সে সেটেল হতে পারলো না কেন? এটা কিন্তু একটা কোয়েশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে রচেস্টারের সাথে তার যখন ওই যে থর্নসফিল্ড হাউসে দেখা হয়, সেখানে সে যদি রচেস্টারকে বিয়ে করত তাহলে কিন্তু সে একজন সাবসার্ভিয়েন্ট হয়ে যেত। সাবসার্ভিয়েন্ট মানে কি? এ পারসন হু ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ অ্যানাদার পারসন। মানে ওই থর্নসফিল্ড হাউসে রচেস্টার কিন্তু সবকিছু কন্ট্রোল করতো এবং রচেস্টারের কিন্তু আগে থেকে একটা ওয়াইফ ছিল। তো জেইনের মনে হয়েছিল যে এখানে যদি সে রচেস্টারকে বিয়ে করে তাহলে সে কিছুটা পরাধীনতার মধ্যে চলে যাবে, যেটা জেইন আয়ার সেটা ছোটবেলা থেকে কখনো চায় না যে সে কখনো অন্য কারো কন্ট্রোলে থাকবে। কিন্তু এই রচেস্টার যখন বিপদে পড়ে, রচেস্টার ওই যে আগুনে তার চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, তার একটা হাত পুড়ে গিয়েছিল এবং রচেস্টার জানতো যে রচেস্টারকে শেষ পর্যন্ত জেইন আয়ারই আশ্রয় দিবে বা জেইন আয়ারই রচেস্টারকে ভালোবাসবে। রচেস্টার যখন শেষবার আবারও জেইনের কাছে ফেরত যায়, তখন জেইন বুঝতে পারে যে হ্যাঁ, এখন পারফেক্ট সময় হয়েছে রচেস্টারের কাছে ফিরে যাওয়ার, কারণ রচেস্টার এখন তার উপর ডিপেন্ডেন্ট। সে যদি আগে রচেস্টারের কাছে যাইতো তাহলে কিন্তু সে রচেস্টারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেত। কিন্তু লাস্ট টাইম যখন রচেস্টার অসুস্থ হয়ে, রচেস্টার বিপদগ্রস্ত হয়ে যখন জেইনের কাছে যায়, তখন জেইন বুঝতে পারে যে হ্যাঁ, এইবার আমি বাগে পাইছি, এখন যদি আমি তার লাইফে যাই আমি আমার সার্বভৌমত্ব, আমার পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স রাখতে পারবো। এই কারণে সে শেষ পর্যন্ত গিয়ে রচেস্টারকে বিয়ে করে, অ্যান্ড শি সেটলস হার ফ্যামিলি ইন দ্য হাউস অফ ফার্নডিন। ওকে, তো এই গেল হচ্ছে টোটাল জেইন এয়ারের ক্রিটিক্যাল অ্যানালিসিস এবং কাহিনী। সব কি ঘুম?